ট্রাম্প জিনপিং বৈঠকে খনিজ চুক্তি, চীনা পণ্যে মার্কিন শুল্ক কমল 10%। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই, বললেন আইএইএ প্রধান। এবার পারমাণবিক সুপার টর্পেডোর সফল পরীক্ষা চালালো রাশিয়া। পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের। দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক সাবমেরিন তৈরির অনুমতি দিলেন ট্রাম্প। রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারতের রাষ্ট্রীয় কোম্পানি। আমার সোনার বাংলা গাওয়া নিয়ে আসামে তোলপাড়, রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ। সুদানে 1500 মানুষকে হত্যা করল আরএসএফ। আফগানিস্তান ভারতের হাতের পুতুল, দাবি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর। ভারতকে কোণঠাসা করে পাকিস্তানের সুরেই কথা বলছেন ট্রাম্প। ব্রাজিলের রিওতে মৃতদেহের স্তূপ দেখে আতঙ্ক, এক রাতে নিহত কমপক্ষে 132। মাদক বহনকারী 3টি বিমান আটক করেছে ভেনেজুয়েলা, জানালেন মাদুরো। বেলুচিস্তানে পৃথক অভিযানে 18 সন্ত্রাসীকে হত্যার দাবি পাকিস্তানের। হারিকেন মেলিসার আঘাতে 30 জনের মৃত্যু। দুর্লভ খনিজ সরবরাহে 1 বছরের সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন। 6 বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ কোরিয়ার বুসানে বৈঠকে বসে এই সিদ্ধান্তে পৌঁছান। বৈঠকের পর ট্রাম্প জানান, দুর্লভ খনিজ নিয়ে এই সমঝোতা বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং চুক্তিটি প্রতি বছর পুনর্বিবেচনা করা হবে। একই সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে চীনা পণ্যের উপর ফেন্টানিল সম্পর্কিত শুল্ক 10% কমানোর ঘোষণা দেন। দীর্ঘ সময় পর দুই দেশের শীর্ষ নেতার প্রথম মুখোমুখি সাক্ষাতে এই চুক্তি দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা কমানোর ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোনো প্রমাণ নেই, এ তথ্য নিশ্চিত করলেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি। নিউ ইয়র্কে সাংবাদিকদের তিনি বলেন, ইরান এখনও এনপিটি চুক্তিতে অটল রয়েছে এবং এটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা পুনর্বহালের স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করায় ইরান আইএইএ এর সঙ্গে সম্পর্ক পর্যালোচনার ঘোষণা দেয়। তবে গ্রোসি জানান, তেহরান সংস্থাকে আশ্বস্ত করেছে যে তারা চুক্তির আওতাতেই থাকতে চায়। তিনি বলেন, ইরান ইসরায়েল উত্তেজনার সময় পরিদর্শক দল সরিয়ে নেওয়ার পর থেকে পুনরায় সহযোগিতা করতে চেষ্টা চলছে। গ্রোসি স্পষ্টভাবে বলেন, ইরান অতীতেও পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম চালায়নি, এখনও চালাচ্ছে না। রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তি চালিত সক্রিয় সুপার টর্পেডো পোসাইডনের পরীক্ষা করেছে, এমনটা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, প্রথমবারের মতো সাবমেরিন থেকে টর্পেডো উৎক্ষেপণ এবং এর পারমাণবিক ইউনিট সক্রিয় রাখা হয়েছে, যা নির্দিষ্ট সময় কার্যকর ছিল। পুতিনের দাবি, পৃথিবীতে এখনও এমন অস্ত্র নেই এবং পোসাইডনের শক্তি সম্রাট ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি। সামরিক বিশ্লেষকদের মতে এই টর্পেডোর আঘাতে তেজস্ক্রিয় সামুদ্রিক জলোচ্ছ্বাস সৃষ্টি হয়ে উপকূলীয় অঞ্চল ধ্বংস হতে পারে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের জবাব দিতেই রাশিয়া এই সক্ষমতা দেখাচ্ছে। এর আগে 21 ও 22 অক্টোবর রাশিয়া বুরেভোস্টানিক ক্রুজ মিসাইল পরীক্ষা ও পারমাণবিক মহড়া চালায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে তিনি জানান, অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশ যেমন রাশিয়া ও চীন পরীক্ষা চালাচ্ছে, তাই যুক্তরাষ্ট্রকেও সমানভাবে পরীক্ষা করতে হবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন, এই কার্যক্রম অবিলম্বে শুরু হবে। এর আগে রাশিয়া পোসাইডন সুপার টর্পেডো এবং বুরেভোস্টানিক ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে এবং পারমাণবিক মহড়া চালিয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু প্রযুক্তিগত সক্ষমতা যাচাই নয়, বরং রাশিয়া ও চীনের প্রতি শক্তি প্রদর্শনের কৌশল। যুক্তরাষ্ট্র সর্বশেষ 1992 সালে পারমাণবিক পরীক্ষা করেছিল। দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে সাক্ষাতে ট্রাম্প জানান, বর্তমানে ব্যবহার করা ডিজেল চালিত সাবমেরিনের পরিবর্তে পারমাণবিক সাবমেরিন তৈরি করা হবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ ও জাহাজ নির্মাণ সংক্রান্ত চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে এসেছে। ট্রাম্প জানান, সাবমেরিনগুলো আমেরিকার ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে নির্মিত হবে। তবে নিরাপত্তাবিদরা সতর্ক করে জানান, পারমাণবিক প্রপালশন প্রযুক্তি ও সমৃদ্ধি ইউরেনিয়াম ব্যবহার এনপিটি চুক্তি এবং নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করতে পারে। পাশাপাশি এটিকে উত্তর কোরিয়া ও চীনের সাবমেরিন সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রাখার প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার জেরে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন প্রতিষ্ঠান HMEL। সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও যুক্তরাজ্যের নতুন বিধিনিষেধের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপ ভারতের জ্বালানি নিরাপত্তা নীতি ও সরকারি নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আগস্টে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছিল। ভারতের বেসরকারি তেল খাতের প্রধান ক্রেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিও নতুন বিধিনিষেধ ও নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করছে। ভারতের মোট জ্বালানি চাহিদার 85% বিদেশি সরবরাহের উপর নির্ভরশীল। ভারতের আসামে কংগ্রেসের এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাওয়া নিয়ে রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনার জেরে 29 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ দেন। 27 অক্টোবরের ওই সভায় কংগ্রেস নেতা বিধুভূষণ দাস গানটি গাওয়ায় হিমন্ত শর্মা একে জাতীয় অনুভূতির অপমান হিসাবে উল্লেখ করেন। পাশাপাশি বিষয়টি গ্রেটার বাংলাদেশ তত্ত্বের সঙ্গে যুক্ত বলেও মন্তব্য করেন তিনি। তবে কংগ্রেস নেতা গৌরব
বিপ্লব গগৈ জানান, গানটি বাংলাদেশের জন্মের আগেই লেখা এবং এটি বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। তিনি অভিযোগ করেন, বিজেপি বাঙালি সংস্কৃতিকে অবমূল্যায়ন করছে। সুদানের দারফুরের পশ্চিমাঞ্চলের এল ফাশার শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স। মাত্র 3 দিনে তারা প্রায় 1500 বেসামরিক মানুষকে হত্যা করেছে। সুদান ডক্টর নেটওয়ার্ক জানায়, সেনাবাহিনীর কাছ থেকে শহর দখল করার পর পালাতে চাওয়া বেসামরিকদের উপর এই হত্যাযজ্ঞ চালায় আরএসএফ। সংগঠনটি এটিকে বাস্তব গণহত্যা বলে উল্লেখ করেছে। 1.5 বছর ধরে বোমাবর্ষণ, ক্ষুধার্ত রাখা ও বিচার বহির্ভূত হত্যায় এল ফাশারে মোট 14,000 মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়। 2023 সাল থেকে সেনাবাহিনী ও আরএসএফ এর সংঘাতে হাজারো মানুষ নিহত এবং প্রায় 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়। এল ফাশার ছিল সেনাবাহিনীর শেষ ঘাঁটি, যা আরএসএফ দখলে নিয়েছে। আফগানিস্তানকে হাতিয়ার বানিয়ে ভারত সন্ত্রাস ছড়াচ্ছে, এমন অভিযোগ করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কাবুল যদি ইসলামাবাদের উপর আক্রমণ করে তবে তাদের বিরুদ্ধে 50 গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে। সম্প্রতি আসিফ আফগান প্রতিনিধি দলের সমালোচনা করেন এবং তালেবান সরকারের শান্তি চুক্তি থেকে পিছু হটাকে নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, ভারত কাবুলকে ব্যবহার করে পাকিস্তানের সঙ্গে কম তীব্রতার যুদ্ধ চালাচ্ছে এবং পশ্চিম সীমান্তে প্রভাব বিস্তার করছে। কাবুলের কর্মকাণ্ডকে পুতুলের নাটক হিসাবে আখ্যায়িত করে আসিফ বলেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে এভাবেই কৌশল প্রয়োগ করছে। দক্ষিণ কোরিয়ায় দেওয়া বক্তব্যে পাকিস্তানের অবস্থানকে যেন আরও জোরালো করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান সংঘাতের সময় 7টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এমন দাবি তুলে তিনি কার্যত ইসলামাবাদের বক্তব্যকেই মজবুত করেছেন। ট্রাম্প বলেন, যুদ্ধ প্রায় শুরু হতে যাচ্ছিল, কিন্তু তিনি দুই দেশকে 250% শুল্কের হুমকি দেখিয়ে তা ঠেকিয়েছেন। তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির ও প্রধানমন্ত্রীকে প্রশংসা করেছেন। তবে ভারত সরকার দাবি করছে তাদের কোনো বিমান হারায়নি এবং যুদ্ধবিরতির পারস্পরিক সিদ্ধান্ত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের বক্তব্য পাকিস্তানের কৌশলগত অবস্থানকে শক্ত করেছে এবং যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক নতুন মোড় পেয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরিওতে মাদক চক্র বিরোধী বিশাল অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 132 জনে পৌঁছেছে। এ তথ্য নিশ্চিত করেছে রিওর মানবাধিকার দপ্তর। অভিযানের পর সড়কে মরদেহ পড়ে থাকতে দেখা যায়, যা শহর জুড়ে আতঙ্ক ও ক্ষোভ তৈরি করে। স্থানীয়রা জানান, ফ্যাবেলা এলাকাগুলোতে গিয়ে তারা একাধিক স্থানে মরদেহের স্তূপ দেখতে পান। শুধু পেনহা ফ্যাবেলা কমপ্লেক্সেই একজন প্রত্যক্ষদর্শী অন্তত 40টি মরদেহ দেখেছেন বলে জানান। কর্তৃপক্ষ প্রথমে 64 জন নিহতের কথা জানালেও পরদিনই এই সংখ্যা দ্বিগুণের বেশি হয়। জাতিসংঘের COP30 সম্মেলন ও C40 মেয়র সম্মেলনের প্রস্তুতির মধ্যেই এই অভিযান চালানো হয়। এর আগেও বড় আন্তর্জাতিক আয়োজনের আগে রিওতে অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে পুলিশের এমন শক্তিশালী অভিযান দেখা গেছে। ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচার চক্রের বিরুদ্ধে উত্তেজনার মধ্যে মাদকবাহী 3টি বিমান আটক করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, প্রথমে এক বিমান ক্যারিবীয় দ্বীপপুঞ্জ দিয়ে প্রবেশ করলে বিমান বাহিনী তা শনাক্ত ও আটক করে। পরে উত্তর দিক দিয়ে আরও 2টি বিমান প্রবেশ করলে আইন অনুসারে তা প্রতিহত করা হয়। সম্প্রতি ভেনেজুয়েলার কাছাকাছি মার্কিন সামরিক মোতায়েনের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার সরকারের পতন চায়। তিনি বলেন, ভেনেজুয়েলা আকাশ রক্ষা অব্যাহত রাখবে এবং যে কোনো বহিরাগত হুমকি বা সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে সতর্ক থাকবে। বেলুচিস্তানের 2টি পৃথক অভিযানে 18 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আইএসপিআর নিহত জঙ্গিদের ভারতের প্রক্সি ও হিন্দুস্তানি অশান্তি সৃষ্টিকার বলে আখ্যায়িত করেছে। কোয়েটারে চিলতান পাহাড়ি অঞ্চলে প্রথম অভিযানে 14 ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী নিহত হয়। কেত জেলার বুলেদায় দ্বিতীয় অভিযানে 4 জঙ্গি নিষ্ক্রিয় করা হয়েছে। নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক। আইএসপিআর জানায়, বিদেশি সহায়তাপ্রাপ্ত সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূলে অভিযান চলবে। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসী হামলা। 2022 সালে তেহরিক ই তালিবান পাকিস্তানের অস্ত্রবিরতি ভাঙার পর হামলার মাত্রা বেড়েছে। ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী হারিকেন মেলিসার তাণ্ডবে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শুধু হাইতিতেই মারা গেছেন 25 জন। কিউবার উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে, অনেক জায়গায় এখনো পানির নিচে তলিয়ে আছে। জ্যামাইকায় মেলিসার আঘাতের পর বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ সচল হয়নি। হারিকেনটি বর্তমানে বাহামা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। কিউবার প্রদেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসিন্দারা এখন তাণ্ডবের ধ্বংসস্তূপের মধ্যে ফিরে যাচ্ছেন। হাইতির দক্ষিণ উপকূলে নদীর পানি উপচে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মন্থার আঘাতে 2 জন নিহত এবং অন্তত 1.5 লাখ একর ফসল নষ্ট হয়েছে।